কল্পনা করুন ১৩ শতকের একটি দিন। আপনি একটি সমৃদ্ধ শহরের বাসিন্দা। হঠাৎ দিগন্তে ধুলোর ঝড় উঠল। কিছু বুঝে ওঠার আগেই দেখলেন হাজার হাজার অশ্বারোহী যোদ্ধা তীরের বৃষ্টির মতো আপনাদের শহরে ঝাঁপিয়ে পড়ল। তাদের নেই কোনো ক্লান্তি, নেই কোনো মায়া। তারা রোমান সাম্রাজ্যের চেয়েও বেশি ভূখণ্ড জয় করেছিল মাত্র ২৫ বছরে। হ্যাঁ, আমি কথা বলছি ইতিহাসের সবচেয়ে বিশাল এবং ভয়ঙ্কর সাম্রাজ্য মঙ্গল সাম্রাজ্য, দ্য মঙ্গল এম্পায়ার নিয়ে। ইতিহাসের পাতা ঘাঁটলে জানা যায় এই মঙ্গলরা পৃথিবীর প্রায় ২২% ভূমি দখল করেছিল। প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে পূর্ব ইউরোপ পর্যন্ত তাদের রাজত্ব ছিল। তাদের নেতা চেঙ্গিস খান, যার নাম শুনলে আজও অনেক দেশের মানুষ শিউরে ওঠে। কিন্তু কিভাবে একজন পিতৃহীন, দাসত্বে বন্দী হওয়া এক সাধারণ বালক পুরো পৃথিবীর ত্রাস হয়ে উঠল? কিভাবে তারা গড়ে তুলল এমন এক সামরিক বাহিনী যাকে হারানো সে সময় এক প্রকার অসম্ভব ছিল? আজকের এই ভিডিওতে আমরা জানব মঙ্গল সাম্রাজ্যের উত্থান, তাদের অবিশ্বাস্য রণকৌশল, রক্তক্ষয়ী যুদ্ধ এবং অবশেষে এত বিশাল এক সাম্রাজ্যের পতনের অজানা ইতিহাস। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ মঙ্গলদের কিছু কৌশল আপনাকে আজকের আধুনিক দুনিয়ার কথা মনে করিয়ে দেবে। মঙ্গল সাম্রাজ্যের গল্প বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে ১১৬২ সালের দিকে মঙ্গোলিয়ার রুক্ষ ও নির্মম তৃণভূমিতে। এখানকার জীবন ছিল অত্যন্ত কঠিন। শীতকালে তাপমাত্রা -৪০ ডিগ্রিতে নেমে যেত। এখানে বেঁচে থাকাটাই ছিল এক বিশাল যুদ্ধ। এই পরিবেশে জন্ম নেয় এক শিশু, যার নাম রাখা হয় তেমুজিন। জন্মের সময় তার ডান হাতের মুঠোয় ছিল জমাট বাঁধা রক্ত। মঙ্গল বিশ্বাস অনুযায়ী এটি ছিল একজন মহান যোদ্ধা হওয়ার লক্ষণ। তেমুজিনের বাবা ইয়েসুগেই ছিলেন খামাগ মঙ্গল উপজাতির একজন সর্দার। কিন্তু তেমুজিনের বয়স যখন মাত্র ৯ বছর, তখন তাদের শত্রু উপজাতি তাতাররা তার বাবাকে বিষ খাইয়ে হত্যা করে। বাবার মৃত্যুর পর তেমুজিনের উপজাতি তাদের পরিবারকে পরিত্যাগ করে। তেমুজিন, তার মা এবং ভাই বোনেদেরকে মৃত্যুর মুখে ফেলে চলে যায় সবাই। বন্য ইঁদুর, শেকড় এবং মাছ খেয়ে তারা বেঁচেছিল। এই চরম দারিদ্র্য আর বঞ্চনা তেমুজিনকে শিখিয়েছিল এই দুনিয়ায় টিকে থাকতে হলে দুর্বল হওয়ার কোনো সুযোগ নেই। কৈশোরে তেমুজিনকে আরেক শত্রু উপজাতি তাইচিউদরা বন্দী করে। তাকে গলায় ভারী কাঠের ফ্রেম পরিয়ে দাস হিসেবে রাখা হয়। কিন্তু তেমুজিন হার মানার পাত্র ছিলেন না। এক রাতে প্রহরীদের ফাঁকি দিয়ে তিনি পালিয়ে যান। এই পলায়ন পুরো স্তেপ অঞ্চলে তার সাহসের গল্প ছড়িয়ে দেয়। তরুণ বয়সে তেমুজিনের স্ত্রী বোর থেকে মেরকিট নামের এক উপজাতি অপহরণ করে। সে সময় স্তেপ অঞ্চলে নারী অপহরণ ছিল সাধারণ ঘটনা এবং অনেকেই তা মেনে নিত। কিন্তু তেমুজিন মেনে নেননি। তিনি তার বাবার পুরনো বন্ধু তঘরিল এবং নিজের ছোটবেলার বন্ধু জামুখার সাহায্য নিয়ে মেরকিটদের ওপর আক্রমণ করেন এবং নিজের স্ত্রীকে উদ্ধার করেন। এই ঘটনাই প্রমাণ করেছিল তেমুজিন সাধারণ কোনো মানুষ নন। স্ত্রীকে উদ্ধারের পর তেমুজিনের খ্যাতি বাড়তে থাকে। দলে দলে মানুষ তার সাথে যোগ দেয়। তিনি একটি নতুন নিয়ম চালু করেন। তিনি বংশ বা আভিজাত্যের ভিত্তিতে নয়, বরং যোগ্যতার ভিত্তিতে সেনাপতি নির্বাচন করতেন। এর ফলে সমাজের নিচু তলার দক্ষ যোদ্ধারাও তার দলে উচ্চ পদ পেতে শুরু করে। ১২০৬ সাল মঙ্গোলিয়ার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর। একটি বিশাল কুরুর তাই ডাকা হয়। সেখানে তেমুজিনকে মঙ্গলদের অবিসংবাদিত নেতা হিসাবে ঘোষণা করা হয় এবং তাকে উপাধি দেওয়া হয় চেঙ্গিস খান, যার অর্থ বিশ্বের শাসক বা মহাসাগরের মতো বিশাল শাসক। চেঙ্গিস খান জানতেন শুধু উপজাতিগুলোকে এক করলেই হবে না, তাদের টিকিয়ে রাখতে হলে একটি শক্তিশালী সেনাবাহিনী দরকার। তিনি মঙ্গল সেনাবাহিনীকে সম্পূর্ণ নতুনভাবে সাজান। তিনি ১০ ভিত্তিক একটি ডেসিমাল সিস্টেম চালু করেন। ১০ জন সেনার একটি দল আরবান, ১০০ জনের দল জুন, ১০০০ জনের দল মিনঘান এবং ১০,০০০-এর একটি বিশাল বাহিনী তুমেন। মঙ্গলদের প্রধান অস্ত্র ছিল তাদের ঘোড়া এবং ধনুক। মঙ্গোলিয়ান ঘোড়াগুলি ছিল আকারে ছোট কিন্তু চরম স্ট্যামিনার অধিকারী। তারা দিনে প্রায় ১০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারত। প্রত্যেক মঙ্গল সেনার কাছে ৩-৪টি ঘোড়া থাকত, যাতে একটি ক্লান্ত হলে অন্যটিতে চড়ে যাত্রা অব্যাহত রাখা যায়। আর তাদের ধনুক কেমন? কম্পোজিট বো বা মিশ্র ধনুক। কাঠ, শিং এবং পশুর স্নায়ু দিয়ে তৈরি এই ধনুক দিয়ে তারা ছুটন্ত ঘোড়ার পিঠ থেকেও নিখুঁত নিশানায় তীর ছুঁড়তে পারত। এই ধনুকের রেঞ্জ ছিল প্রায় ৫০০ মিটার, যা তৎকালীন ইউরোপিয়ান বা এশিয়ান যে কোনো ধনুকের চেয়ে বেশি শক্তিশালী ছিল। তাদের সবচেয়ে বিখ্যাত রণকৌশল ছিল ফেইন্ড রিট্রিট বা মিথ্যা পিছু হটা।
মঙ্গলরা যুদ্ধের মাঝপথে হঠাৎ ভয় পাওয়ার ভান করে পিছু হটত। শত্রুরা আনন্দে তাদের ধাওয়া করত, কিন্তু শত্রুরা যখন তাদের মূল শিবির থেকে অনেক দূরে চলে আসত এবং বিশৃঙ্খল হয়ে পড়ত, তখন মঙ্গলরা হঠাৎ ঘুরে দাঁড়িয়ে চারদিক থেকে তাদের ঘিরে ফেলত এবং ধ্বংস করে দিত। মঙ্গোলিয়া জয় করার পর চেঙ্গিস খানের নজর পড়ল বাইরের বিশ্বের দিকে। প্রথম টার্গেট চীন। সে সময় চীন জিন রাজবংশ, ওয়েস্টার্ন জিয়া এবং সং রাজবংশের মধ্যে বিভক্ত ছিল। চেঙ্গিস খান ঝংদু বা বর্তমান বেজিং অবরোধ করেন। মঙ্গলরা প্রথমে বড় দেওয়াল ঘেরা শহর জয় করতে জানত না, কিন্তু তারা দ্রুত ইঞ্জিনিয়ারিং শিখে নেয়। তারা বন্দী শত্রুদের দিয়ে পরীক্ষা ভর্না করাত এবং ক্যাটাপুল্ট দিয়ে পাথরের বৃষ্টি বর্ষণ করত। 1215 সালে তারা বেজিং ধ্বংস করে। কিন্তু চেঙ্গিস খানের সবচেয়ে ভয়ঙ্কর রূপ বিশ্ব দেখেছে খাওয়ারিজমীয় সাম্রাজ্য আক্রমণের সময়। বর্তমান ইরান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান নিয়ে গঠিত এই বিশাল ইসলামিক সাম্রাজ্য ছিল তৎকালীন বিশ্বের অন্যতম ধনী এবং শক্তিশালী রাষ্ট্র। 1218 সালে চেঙ্গিস খান খাওয়ারিজম শাহ দ্বিতীয় মোহাম্মদের কাছে বাণিজ্যের উদ্দেশ্যে একটি বিশাল বণিক দল পাঠান, কিন্তু ওটারের গভর্নর সেই বণিকদের গুপ্তচর সন্দেহে হত্যা করেন। চেঙ্গিস খান রাগান্বিত হলেও শান্তির শেষ চেষ্টায় 3 জন দূত পাঠান, কিন্তু খাওয়ারিজম শাহ এক দূতের শিরচ্ছেদ করেন এবং বাকি 2 জনের দাড়ি কেটে অপমান করে ফেরত পাঠান। এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় ভুল। চেঙ্গিস খান শুধু প্রতিশোধ নেননি, তিনি পুরো খাওয়ারিজমীয় সাম্রাজ্যকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার সিদ্ধান্ত নেন। 1219 সালে প্রায় 1 লাখ মঙ্গল সৈন্য নিয়ে তিনি আক্রমণ করেন। বুখারা, সমরকন্দ, নিসাপুরের মতো চমৎকার সব শহর মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। লাখ লাখ মানুষকে হত্যা করা হয়। বলা হয়ে থাকে, নিসাপুর শহরে মঙ্গলরা কুকুর, বিড়াল থেকে শুরু করে কোনো জীবন্ত প্রাণীকে বাঁচতে দেয়নি। এই আক্রমণের মাধ্যমেই বিশ্ব প্রথম বুঝতে পারে মঙ্গলদের আসল ক্ষমতা। মঙ্গলদের শুধু ধ্বংসকারী হিসাবে চিন্তা করলে ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে। এত রক্তপাত এবং ধ্বংসের পর মঙ্গলরা এমন একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল যাকে ঐতিহাসিকরা বলেন প্যাক্স মঙ্গলিকা বা মঙ্গল শান্তি। চেঙ্গিস খান এবং তার উত্তরাধিকারীরা যখন পুরো এশিয়া জয় করে নিলেন, তখন পূর্ব এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত এক অভূতপূর্ব যোগাযোগ ব্যবস্থা তৈরি হল। সিল্ক রোড পুনরায় প্রাণবন্ত হয়ে উঠল। সে সময় বলা হতো, একজন কুমারী মেয়ে মাথায় সোনার বস্তা নিয়ে মঙ্গল সাম্রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে গেলে কেউ তার দিকে চোখ তুলে তাকানোর সাহস পেত না। এতটাই কড়া ছিল মঙ্গলদের আইন। মঙ্গলরা ইতিহাসে প্রথম ইয়াম নামক একটি আধুনিক পোস্টাল বা ডাক ব্যবস্থা চালু করে। নির্দিষ্ট দূরত্ব পরপর ঘোড়া এবং বার্তাবাহক প্রস্তুত থাকত। এর ফলে বিশাল সাম্রাজ্যের এক প্রান্তের খবর অন্য প্রান্তে পৌঁছতে মাত্র কয়েকদিন সময় লাগত। এছাড়াও মঙ্গলরা ছিল চরমভাবে ধর্মনিরপেক্ষ। চেঙ্গিস খান নিজের টেংরি বা নীল আকাশের দেবতা ধর্মে বিশ্বাসী হলেও তার সাম্রাজ্যে ইসলাম, খ্রিস্টান, বৌদ্ধ, তাওবাদ সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারত। তারা ধর্মীয় নেতাদের কর বা ট্যাক্স থেকে মুক্ত রেখেছিল। 1227 সালে চেঙ্গিস খান মারা যান। তার মৃত্যুর খবর গোপন রাখা হয়েছিল এবং তার কবর আজও একটি অমীমাংসিত রহস্য। কিন্তু তার মৃত্যুতে সাম্রাজ্যের বিস্তার থেমে যায়নি। তার ছেলে ওগেদাই খান এবং পরবর্তীতে নাতি কুবলাই খান এই সাম্রাজ্যকে এক অবিশ্বাস্য উচ্চতায় নিয়ে যান। মঙ্গলদের সেরা সেনাপতি সুবুতাইয়ের নেতৃত্বে মঙ্গল বাহিনী ইউরোপে প্রবেশ করে। 1241 সালে তারা মাত্র কয়েকদিনের ব্যবধানে পোল্যান্ড এবং হাঙ্গেরির বিশাল রাজকীয় বাহিনীকে ধ্বংস করে দেয়। পুরো ইউরোপ যখন মঙ্গলদের ভয়ে কাঁপছে, ঠিক তখনই 1241 সালের শেষের দিকে ওগেদাই খানের মৃত্যুর খবর আসে। মঙ্গল আইন অনুযায়ী নতুন খান নির্বাচনের জন্য সকল সেনাপতিকে মঙ্গোলিয়ায় ফিরে যেতে হতো, আর এভাবেই ভাগ্যক্রমে ইউরোপ সে যাত্রায় রক্ষা পেয়ে যায়। অন্যদিকে চেঙ্গিস খানের নাতি কুবলাই খান পুরো চীন জয় করে ইউয়ান রাজবংশ প্রতিষ্ঠা করেন। তিনি বিখ্যাত ইউরোপীয় পর্যটক মার্কো পোলোকে নিজের দরবারে আশ্রয় দিয়েছিলেন। কুবলাই খান 2 বার জাপান আক্রমণের চেষ্টা করেন, কিন্তু 2 বারই বিশাল সামুদ্রিক ঝড়ের কারণে মঙ্গল নৌবহর ধ্বংস হয়ে যায়। জাপানিরা এই ঝড়কে নাম দিয়েছিল কামিকাজে বা দৈব বাতাস। যে কোনো বিশাল সাম্রাজ্যের মতো মঙ্গল সাম্রাজ্যেরও পতনের বীজ লুকিয়েছিল এর বিশালতার মাঝেই। সাম্রাজ্য এত বড় হয়ে গিয়েছিল যে একজন শাসকের পক্ষে কেন্দ্র থেকে পুরোটা নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়ে। 13 শতকের শেষের দিকে মঙ্গল সাম্রাজ্য 4টি ভাগে বিভক্ত হয়ে যায়। চীনে ইউয়ান রাজবংশ, মধ্য এশিয়ায় চাগাতাই খানাত, মধ্যপ্রাচ্যে ইল খানাত এবং রাশিয়া এবং পূর্ব ইউরোপে গোল্ডেন হোর্ড।
নিজেদের মধ্যে গৃহযুদ্ধ, ক্ষমতার লোভ এবং সাংস্কৃতিক দূরত্বের কারণে মঙ্গলরা ধীরে ধীরে দুর্বল হতে থাকে। এর ওপর 1340-এর দশকে শুরু হয় ইতিহাসের সবচেয়ে মারাত্মক মহামারী, ব্ল্যাক ডেথ। সিল্ক রোড দিয়ে এই প্লেগ মঙ্গল সাম্রাজ্য থেকে ইউরোপে ছড়িয়ে পড়ে, যা সাম্রাজ্যের অর্থনীতি এবং সামরিক শক্তিকে চিরতরে পঙ্গু করে দেয়। 1368 সালে চীনে মিং রাজবংশের উত্থানের মাধ্যমে মঙ্গলরা চীন থেকে বিতাড়িত হয় এবং বিশাল এই সাম্রাজ্য ইতিহাসের পাতায় হারিয়ে যেতে শুরু করে। মঙ্গল সাম্রাজ্য আজ আর নেই, কিন্তু তাদের প্রভাব আধুনিক পৃথিবীতে আজও রয়েছে। কাগজের মুদ্রা, পোস্টাল সিস্টেম, দূতনৈতিক ইমিউনিটি এসবের প্রসারে মঙ্গলদের বিশাল অবদান রয়েছে। পূর্ব এবং পশ্চিমের মধ্যে যে সাংস্কৃতিক ও বাণিজ্যিক যেতু তারা তৈরি করেছিল, তা আধুনিক গ্লোবালাইজেশনের প্রথম ধাপ বলে মনে করেন অনেক ঐতিহাসিক। একটি মজার তথ্য দিয়ে শেষ করি। জিনতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে বর্তমানে বিশ্বের প্রায় 1.6 কোটি মানুষের ডিএনএতে চেঙ্গিস খানের ডিএনএর অস্তিত্ব রয়েছে। অর্থাৎ প্রতি 200 জন মানুষের মধ্যে একজন সরাসরি চেঙ্গিস খানের বংশধর। তেমুজিন নামের এক অনাথ বালক থেকে শুরু করে পৃথিবীর সবচেয়ে বড় সংলগ্ন সাম্রাজ্য গড়ে তোলার এই ইতিহাস সত্যিই অবিশ্বাস্য। মঙ্গল সাম্রাজ্যের এই গল্প আপনাদের কেমন লাগলো? তাদের রণকৌশল নাকি প্যাক্স মঙ্গলিকা? কোন বিষয়টি আপনাকে বেশি অবাক করেছে? কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। দেখা হবে আগামী পর্বে ইতিহাসের নতুন কোনো রহস্য নিয়ে।